মন্ত্রী শাক্তার পেছনে ঘুরে দেখলেন রাজসভায় প্রবেশ করেছেন মহামন্ত্রী অমাত্য। তার হাতে ছিল একটা পত্র। অমাত্যর মুখে যেন বিজয়ের হাসি পরিলক্ষিত হচ্ছিল, যেন তিনি কোনো যুদ্ধ জয় করে ফিরেছেন। শাক্তার অত্যন্ত বিস্মিত হয়ে বললেন, মহামন্ত্রী অমাত্য, আপনি কি বলতে চাইছেন আমি তো কিছু বুঝতে পারছি না। অমাত্য এগিয়ে এসে মহারাজকে অভিবাদন জানিয়ে শাক্তারের দিকে ফিরে বললেন, আমি কি বলবো, যা বলার এই আমন্ত্রণ পত্রই বলবে। এই বলেই অমাত্য হাতে ধরা পত্রটা রাজা ধননন্দের হাতে অর্পণ করলেন। রাজা ধননন্দ অত্যন্ত বিস্মিত। অমাত্য আবার কি সত্য উদ্ঘাটন করতে চাইছেন? অমাত্যর চেহারা দেখে শম্ভুনাথ কিঞ্চিত ভীত হলেন। তিনি উপলব্ধি করতে পারছিলেন যে অমাত্য নির্ঘাত কোনো নতুন ষড়যন্ত্র রচনা করে এসেছেন। এই ষড়যন্ত্র আবশ্যক রূপে তার অথবা শাক্তারের বিরুদ্ধেই হবে। ধননন্দ শীঘ্রই ওই পত্র খুলে পড়তে শুরু করলেন। সেই পত্রে আলেকজান্ডারের দূত মন্ত্রী শাক্তারকে ভোজনের জন্য নিমন্ত্রণ জানিয়েছিলেন। পত্রের অন্তে গ্রিস দেশের প্রতীক জ্বলজ্বল করছিল। সামনে দাঁড়ানো অমাত্য কুটিল হাসি হেসে বলে উঠলেন, মহারাজ, রক্ষামন্ত্রী আমাদের রাজ্যের সুরক্ষা ব্যবস্থার উপরে সংকট রূপে বিচরণ করছেন। কথা শোনা মাত্রই শাক্তার অত্যন্ত বিস্মিত হয়ে গেলেন। তিনি মনে মনে বুঝতে পারলেন যে অমাত্য নিশ্চয়ই কোনো বড় ষড়যন্ত্রের নির্মাণ করেছেন। পেছনে বসা শম্ভুনাথের কপালেও দুশ্চিন্তার বলিরেখা স্পষ্ট। অমাত্য আবার বলে উঠলেন, সৌভাগ্যবশত এই পত্র আমার হাতে এসে পড়েছিল, না হলে মন্ত্রী শাক্তার তো আলেকজান্ডারের সাথে সম্মিলিত হয়ে আমাদের মগধ বিক্রয়ের চুক্তিও করে ফেলেছিলেন। এটা আপনি কি বলছেন মহামন্ত্রী মশাই? মগধ বিক্রয়ের চুক্তি করব আমি? আপনি আমার নিষ্ঠার উপরে প্রশ্ন তুলছেন? মন্ত্রী শাক্তার নিজের আত্মরক্ষার স্বার্থে চিৎকার করে বলে উঠলেন। রাজা ধননন্দ তার কথায় বাধা দিয়ে বললেন, মহামন্ত্রী অমাত্য, কোথা থেকে পেলেন এই পত্র? অমাত্য শাক্তারের মুখাবয়ব নিরীক্ষণ করে মহারাজ ধননন্দকে উদ্দেশ্য করে উত্তর দিলেন, মন্ত্রী শাক্তারের কক্ষ থেকে। সন্দেহ পূর্বেই হয়েছিল। সন্দেহের বশবর্তী হয়েই তার কক্ষে অনুসন্ধানের আদেশ দিতেই এই বিশ্বাসঘাতী পত্রের সন্ধান পাই। এই কথা শোনা মাত্রই ধননন্দের ক্রোধের মাত্রা বাড়তে শুরু করলো। শাক্তার ধননন্দের দিকে তাকিয়ে হাত জোড় করে বললেন, মহারাজ, মহারাজ, আমি কখনোই এইরূপ করতে পারি না। এ নির্ঘাত আমায় ফাঁসানোর কোনো চক্রান্ত। শাক্তারের কথা শুনে মহারাজ উত্তেজিত হয়ে উচ্চস্বরে বলে উঠলেন, চক্রান্ত তো তুই করেছিস এই সিংহাসনকে করায়ত্ত করার জন্য। সেই চক্রান্তের অমোঘ প্রমাণ এই পত্র। সৈনিক, বন্দি করো এই রাজদ্রোহীকে। ও নিজের দেশকে বিক্রয়ের প্রচেষ্টা করেছে। মহারাজের আদেশ পেতেই কয়েকজন সৈনিক তৎক্ষণাৎ শাক্তারকে বন্দী করল। বিশ্বাস করুন মহারাজ, এরূপ আমি কিছুই করিনি। নিশ্চয়ই আমার বিরুদ্ধে কেউ চক্রান্ত করেছে। নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা আমি কখনোই করতে পারবো না। শাক্তার চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছিলেন, কিন্তু তার কাতর আবেদন ধননন্দের কর্ণগোচর হচ্ছিল না। এই দৃশ্য দেখে বাকরুদ্ধ শম্ভুনাথ ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে মহামন্ত্রী অমাত্য এই ঘৃণ্য কৌশলে শাক্তারকে রাস্তা থেকে সরিয়ে দিলেন। নিয়ে যাও এই দেশদ্রোহীকে, আর এক্ষুনি অন্ধকূপ কারাগৃহে নিক্ষেপ করো, উচ্চ স্বরে বলে উঠলেন ধননন্দ। সৈনিকরা তখনই শাক্তারকে টেনে হিঁচড়ে রাজসভা থেকে বের করে নিয়ে গেল। অমাত্যর গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন শাক্তার, যার বীজ ওই কণিকা বপন করেছিল অমাত্যের মাথায়। অমাত্যর চেহারার মধ্যে একাধারে স্বস্তি ও একই সাথে বিজয়ের হাসি ফুটে উঠেছিল, এবং এবার তার পরবর্তী শিকার ছিল মন্ত্রী শম্ভুনাথ। যেখানে একদিকে তক্ষশিলাতে চন্দ্রগুপ্তর বিজয়ের সাথে সাথে চাণক্য সুখের অনুভূতি লাভ করেছিলেন, সেইখানে অপর প্রান্তে মগধে তার পরিকল্পিত ভিতের একটি স্তম্ভ আজকে ভেঙে গুঁড়িয়ে গেছিল, যার পরিণাম ভবিষ্যতে খুবই ভয়াবহ হতে চলেছিল। তক্ষশিলাতে প্রবেশাধিকার পাওয়ার পরে প্রত্যেক ছাত্রকেই ছাত্রাবাসে বাস করতে হতো। চন্দ্রগুপ্তরও সেখানেই থাকার ব্যবস্থা হলো। সুকেতুরূপী সুকন্যার জন্য আলাদা সহায়ক গৃহ ছিল, কারণ সে তক্ষশিলাতে চাণক্যের সহায়ক রূপেই প্রবেশ করেছিল। চন্দ্রগুপ্তর অন্যান্য ছাত্রদের সাথে ছাত্রাবাসে বসবাস এবং সুকন্যার সুকেতু রূপে বসবাস দুটোই কোনো বড় প্রতিস্পর্ধার থেকে কোনো অংশেই কম ছিল না। আর এই সত্যটা চাণক্যের সাথে সাথে তারা দুজনও ভালোভাবেই জানত। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে অবস্থিত ছাত্রাবাস থেকে দূরে প্রবাহিত সিন্ধু নদীর অপূর্ব মনোরম দৃশ্য অবলোকন করা যেত। চন্দ্রগুপ্ত যখন ছাত্রাবাসে পৌঁছল, তখন সেই ছাত্রদের সাথেই তার সাক্ষাৎ হলো যাদের সাথে প্রথম দিনেই তার বিবাদ হয়েছিল। আর এখন সেই দেশ
চন্দ্রগুপ্তর জন্য নতুন সংকট রূপে সাব্যস্ত হতে চলেছিল। ছাত্রাবাসের ছাত্রদের মধ্যে বেশিরভাগই ছিল রাজকুমার, আর সেই রাজকুমারদের মধ্যেও বীর সেনের আধিপত্য ছিল সর্বাধিক। বীর সেন সেই প্রথম দিনের বিবাদের পর থেকেই চন্দ্রগুপ্তের উপরে অত্যন্ত বিরক্ত হয়েছিল। এখন তার প্রধান লক্ষ্যই ছিল চন্দ্রগুপ্তকে তক্ষশিলা থেকে বহিষ্কৃত করা। চন্দ্রগুপ্তকে প্রবেশ করতে দেখেই বীর সেন হাসি মুখে বলল, আরে আরে, এই দেখো দেখো, বীর যোদ্ধা চন্দ্রগুপ্ত আমাদের ছাত্রাবাসে পদার্পণ করেছেন। আজকে তো আমাদের ছাত্রাবাস ধন্য হয়ে গেল। এই কথা শোনা মাত্রই বাকি ছাত্ররাও হেসে উঠল। চন্দ্রগুপ্ত কিন্তু শান্ত থাকাই উপযুক্ত মনে করল। সে এই বিবাদকে আর বৃদ্ধি করতে চাইছিল না। কিন্তু তখনই বীর সেন রুক্ষ স্বরে বলে উঠল, চন্দ্রগুপ্ত, তুই এই অবধি পৌঁছে গেছিস, কিন্তু বেশি দিন থাকতে পারবি না, কারণ তক্ষশিলাতে তোর মতো বালকদের জন্য কোনো স্থান নেই। চন্দ্রগুপ্ত বীর সেনের কথা অগ্রাহ্য করে নিজের শয্যা প্রস্তুত করতে শুরু করলো। এই দেখেই তাদের মধ্যে একজন রাজকুমার বলে উঠল, এই স্থান আমাদের মতো রাজকুমারদের জন্য নির্দিষ্ট, তুই নিজের শয্যা অন্য কোথাও করে নে। এই কথা শোনা মাত্রই চন্দ্রগুপ্ত তার শয্যা সামগ্রী নিয়ে ছাত্রাবাসের এক কোণায় চলে গেল, যেখানে একটা খোলা জানলা ছিল। আর সেই জানলা দিয়ে মৃদু মন্দ শীতল বাতাস কক্ষের মধ্যে প্রবেশ করল। তাকে সেই স্থানে শয্যা প্রস্তুত করতে দেখে বীর সেন সহ বাকি ছাত্রদের মুখে কুটিল হাসি ফুটে উঠল। রাত্রি তখন দ্বিতীয় প্রহর। চন্দ্রগুপ্ত তখন গভীর নিদ্রায় নিদ্রিত। তখনই বীর সেন বাকি ছাত্রদের সঙ্গে খুবই ধীর পদে চন্দ্রগুপ্তর সমীপে গিয়ে দাঁড়ালো এবং নিঃশব্দে জানলা খুলে দিল। তারই একজন সাথী অতি সন্তর্পণে চন্দ্রগুপ্তর গায়ের আচ্ছাদন সরিয়ে নিল। কিছুক্ষণের মধ্যেই শীতল বাতাস কক্ষের মধ্যে প্রবেশ করতে শুরু করলো। চন্দ্রগুপ্তর তীব্র শীতলতা অনুভূত হতেই তার নিদ্রা ভঙ্গ হয়ে গেল। গায়ের আচ্ছাদন উধাও এবং জানলা খোলা দেখেই চন্দ্রগুপ্ত উপলব্ধি করল তাকে উত্ত্যক্ত করার জন্যই এই রূপ করা হয়েছে। চন্দ্রগুপ্ত তৎক্ষণাৎ জানলা বন্ধ করে দিল। কিন্তু এই তীব্র শীতলতার মধ্যে বিনা আচ্ছাদনের রাত্রি যাপন সম্ভব ছিল না। কিন্তু সে বুঝে উঠতে পারল না অন্ধকারের মধ্যে তার আচ্ছাদন কোথায় খুঁজবে। অতএব সে বিনা আচ্ছাদনেই রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিল। কিন্তু যখনই নিদ্রায় তার চোখ বুজে আসতো, কেউ না কেউ গিয়ে সেই জানলা খুলে দিয়ে আসতো। রাত্রিব্যাপী এই খেলা চলতে থাকলো। প্রত্যুষে সকল ছাত্রদের নিদ্রা ত্যাগ করে ওঠার সময় হলো। তখনই চন্দ্রগুপ্তর চোখ বুজে এলো। এইবারে ইচ্ছাকৃতভাবে বীর সেন তার শরীরে একটা নরম কম্বল দিয়ে আচ্ছাদিত করে দিল। আর স্বভাবতই চন্দ্রগুপ্ত গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল। কিছুক্ষণ পর যখন অকস্মাৎ চন্দ্রগুপ্ত নিদ্রা ভঙ্গ হলো, তখন তক্ষশিলাতে তার প্রথম দিনের প্রথম কক্ষের জন্য বিলম্ব হয়ে গেছিল। সে কোনো ক্রমে প্রস্তুত হয়ে কক্ষে পৌঁছে দেখল আচার্য চাণক্য স্বয়ং রাজনীতি বিজ্ঞান বিষয়ের পাঠ পড়াচ্ছেন। চন্দ্রগুপ্ত যেই তার কক্ষে প্রবেশ করতে যাচ্ছিল, তখনই চাণক্য তাকে বাধা দিয়ে কঠোর স্বরে বললেন, আমার কক্ষে বিলম্ব করে আসা ছাত্রদের জন্য কোনো স্থান নেই। এই দেখে বীর সেন ও অন্যান্য ছাত্রদের মুখ আনন্দে ভরে উঠল। চন্দ্রগুপ্ত অত্যন্ত বিনয়ী ও ভীত স্বরে বলল, ক্ষমা করবেন আচার্য, আমি আমি কিন্তু চাণক্য তাকে বাধা দিয়ে ক্রোধান্বিত স্বরে বলে উঠলেন, ক্ষমা নয়, তোমায় শাস্তি পেতে হবে। সময় কতটা অমূল্য সেটা তোমার উপলব্ধি করা একান্ত আবশ্যক। চন্দ্রগুপ্ত আচার্যকে বলতে চাইছিল ঠিক কি কারণবশত তার বিলম্ব হয়েছিল, কিন্তু চাণক্য এতটাই ক্রোধিত ছিলেন যে চন্দ্রগুপ্ত মৌন থাকাই শ্রেয় মনে করল। চন্দ্রগুপ্তর বিষণ্ণ মুখ দেখে বীর সেন সহ অন্যান্য ছাত্ররা গোপনে হাসতে থাকল। চাণক্য একটু চিন্তা করে বললেন, তুমি ঠিক যতক্ষণ সময় বিলম্ব করে আমার কক্ষে এসেছো, আমার কক্ষ শেষ হয়ে যাওয়ার পরেও তোমায় ঠিক ততক্ষণ আমার কক্ষে বসে থাকতে হবে, তাও একাকী। চন্দ্রগুপ্ত প্রথমেই শাস্তি সম্পর্কে কিছু উপলব্ধি করতে পারল না, কিন্তু আচার্য চাণক্যের কক্ষ শেষ হতেই সকল ছাত্ররা সেখান থেকে বেরিয়ে যুদ্ধকলার কক্ষের দিকে অগ্রসর হতেই চন্দ্রগুপ্ত উপলব্ধি করল যে আচার্য তাকে এই কক্ষে আটকে রেখে পরবর্তী কক্ষের জন্যও বিলম্ব করে পৌঁছানোর শাস্তি দিয়েছেন। সে বিচলিত হয়ে উঠছিল, কিন্তু তার কিছু করণীয় ছিল না, কারণ তার কাছে আচার্যের আদেশ বেদ বাক্য। বীর সেন সহ বাকি রাজকুমারেরা চন্দ্রগুপ্তর দিকে তীর্যক হাসি হেসে এক এক করে সেখান থেকে প্রস্থান করল। তারা জানতো যে এরপরেই যুদ্ধ করার কক্ষ শুরু হবে, আর সেই কক্ষের আচার্য শ্বেতাঙ্ক। আচার্য শ্বেতাঙ্ক যুদ্ধকলা বিভাগে অত্যন্ত দক্ষ ও পারদর্শী ছিলেন, কিন্তু তার মতো কঠোর স্বভাবের শিক্ষক সমগ্র তক্ষশিলাতে আর একজনও ছিলেন না।
নিজের কক্ষে বিলম্ব করে আসা ছাত্রদের কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদান করেন তিনি, যাতে দ্বিতীয়বার তার কক্ষের কোনো ছাত্র পুনরায় বিলম্ব করে আসার দুঃসাহস না করে। শাস্তির সময় সম্পূর্ণ হতেই চন্দ্রগুপ্ত দৌড়ে যুদ্ধকলার কক্ষে পৌঁছে দেখল আচার্য শ্বেতাঙ্ক তার সেই দিনের পাঠ প্রায় শেষ করে ফেলেছেন। একজন ছাত্রের প্রথম দিনেই কক্ষে বিলম্বে আসতে দেখে ভ্রু কুঞ্চিত হলো তার। সেটা দেখা মাত্রই কক্ষে উপস্থিত বীর সেন সহ বাকি রাজকুমারদের মুখে তীর্যক হাসি ফুটে উঠল। আচার্য শ্বেতাঙ্ক চন্দ্রগুপ্তকে তার কক্ষে প্রবেশ করতে বাধা দিয়ে ক্রোধান্বিত স্বরে বললেন, ওইখানেই দাঁড়াও, আমার কক্ষে বিলম্বে আসার দুঃসাহস করলে কি করে? কি নাম তোমার? চন্দ্রগুপ্ত ভীত স্বরে উত্তর দিল, ক্ষমা করবেন আচার্য, আমার নাম চন্দ্রগুপ্ত, আর আজকেই আমার প্রথম দিন। আচার্য শ্বেতাঙ্ক উচ্চ স্বরে বলে উঠলেন, আজকে তোমার প্রথম দিন, আর প্রথম দিনেই বিলম্ব? সময়ের কি কোনো মূল্য নেই? তুমি যা করেছো তার শাস্তি তোমায় ভোগ করতেই হবে। আজকে সারা দিন তুমি অস্ত্রাগারে উত্তপ্ত লোহা পেটাইয়ের কাজ করবে। তোমার মতো দুষ্ট ছাত্রকে সময়ের মূল্য উপলব্ধি করানোর এটাই সঠিক উপায়। কথাটা শোনা মাত্রই চন্দ্রগুপ্ত বিষণ্ণ হয়ে গেল। তক্ষশিলায় আজকে তার প্রথম দিন ছিল, আর সেই দিনটাই যে এতটা খারাপ হয়ে যাবে সেটা সে দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি। সে সেখানেই চিন্তিত মুখে দাঁড়িয়ে রইল। তার অবস্থা দেখে বীর সেন সহ অন্যান্য ছাত্ররা হাসাহাসি করছিল। তাদের মাথায় চলছিল চন্দ্রগুপ্তকে জব্দ করার জন্য নতুন অভিপ্রায়। বীর সেন সহ অন্যান্য রাজকুমারেরা নতুন কি পরিকল্পনা করবে চন্দ্রগুপ্তকে উত্ত্যক্ত করার জন্য? চন্দ্রগুপ্ত কি পারবে সকল বাধা পেরিয়ে সফলতার পথে এগিয়ে যেতে? दोस्तों, अगर आपको ये कहानी पसंद आई हो तो वीडियो को लाइक करें और अपने दोस्तों के साथ शेयर करें। ऐसी ही और मजेदार और दिलचस्प कहानियों के लिए कृपया स्टोरी E2 चैनल को सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाएं ताकि आपको हमारे सभी नए वीडियो के बारे में जानकारी मिलती रहे। धन्यवाद।